তো আজকে প্র্যাকটিস সেট 7টা করব, আর তোমার ওই ইসের একটা কোশ্চেন এনেছি আমি, আগে ওটাই না হলে করে নি, রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে? কোশ্চেনটা পড়ো। হাউ লং ডাজ ইট টেক ফর 60% অফ এ স্যাম্পল অফ রেডন একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট টু ডিকে, মানে 60, এইটা ইজি কোশ্চেন। 60% ডিকে হতে কতক্ষণ সময় লাগবে যদি হাফ লাইফটা 3.82 ডেজ হয়? তো করে নিবে, তাই না? তাহলে কতক্ষণ সময় লাগবে? তো আমরা টিটা কত হয়, 1/λ লন অফ n0/n হয়, ঠিক আছে? আর আমরা জানি যে ল্যামডা ইজ ইকুয়াল টু কি হয়, লন অফ 2/t½ তাহলে 1/λ না, 1/λ করলে তাহলে t½ হবে। আর এখানে লন এটা কত হবে? দেখো n0টা 100% ধরে নাও, আর 60% হচ্ছে বলছে ডিকে হবে, তাহলে 60% ডিকে হলে কত পার্সেন্ট বেঁচে থাকবে? 40%। তাহলে এনটা হচ্ছে কতগুলো আনডিকেড আছে ওটা, তাহলে যেটা বেঁচে আছে এর মানে, তাহলে 40%। তাহলে 0 0 কাটো, লন 10 এটা t½ 3.82 ডেজ আছে, আর এখানে লন 2, আর এটা যদি করো কত হচ্ছে, লন অফ 2 দিয়ে কেটে দিলে লন অফ 5, আর মাইনাস লন অফ 2, 2 দিয়ে কেটে দিলাম 5/2। এবার এই ক্যালকুলেশনটা করতে হবে। পয়েন্ট হচ্ছে যে তোমাদের কি বলে জানো, ক্যালকুলেটর অ্যালাউ নেই পরীক্ষায়, তাই না? না স্যার, এই নেই এরকম একটু জটিল ইগুলো দেবেন না। না, আমি বলছি, তাহলে এটা 1 হয়ে গেল। তো এই এই জন্য আমাদের কি করতে হয়, যে লনের ভ্যালুগুলো মনে রাখতে হয় কিছু কিছু, যে লন অফ 1 মানে 0, লন অফ 2 মানে এটা 0.693 কত হয়, তারপর লন অফ 3 মানে এইভাবে 10 অবধি মনে হয় মোটামুটি মনে রাখতে হয় এগুলো করার জন্য। তো এনিওয়ে, তো এটা বসাতে হবে, বসিয়ে যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার। এটা কত হচ্ছে? স্যার, এটা যদি করো তাহলে অ্যাপ্রক্সিমেট 5.05 ডেজ, ডেজ হবে অ্যান্সার, কারণ এটা ডেজে আছে, ঠিক আছে? তো এইভাবে করে করতে হয় ফর্মুলাগুলো ইউজ করে, ওটা করে নিবে। আর কালকেরটা তো আমি করে দিয়েছি, ওটা দেখে নিবে। আর তারপরে হচ্ছে আমরা এই প্র্যাকটিস সেট 7টা শুরু করি। বলো কি হবে 1 নাম্বারটা? স্মরণ আর সময়ের লেখচিত্রটা দেওয়া আছে, তাহলে এখান থেকে কি বলা যাচ্ছে? তো এটা দেখো এক্স, এটা যেহেতু রিলেশনটা দেওয়া আছে না, তো ইজি বের করা। এক্স এর আর টি এর রিলেশন দেওয়া আছে, তাহলে ভেলোসিটি ডিএক্স ডিটি হয়, তাহলে এটা 1.2 ইন্টু 2t হলো। তো এখানে টি তো আছে, মানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট নয়, ঠিক আছে? তো অ্যাসিলারেশনটা বের করছি ডিভি ডিটি করে, তাহলে এটা 2 টু দ্য 4, 2.4, আর এটা টিটা 1 হয়ে যাবে, তাহলে এটা 2.4 হলো। এটা তো কনস্ট্যান্ট না, এর মানে ত্বরণটা কনস্ট্যান্ট, ঠিক আছে, ধ্রুবক, এর মানে সমত্বরণে চলছে। এটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে বস্তুটা সমত্বরণে চলছে। সমবেগে তো চলছে না, কারণ বেগের টাইমটা আছে, তো টাইম আছে মানে টাইম বাড়লে এটাও বাড়বে, ঠিক আছে? তো এটা সমত্বরণে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা হয়ে গেল। 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা বলছে যে একটি, আচ্ছা এটা তো সহজ আছে, বলছে এই উচ্চতা থেকে নিচে নেমে
10 মিটার পার সেকেন্ড বেগে ভূমি স্পর্শ করে। এটি বস্তু, মানে ধরো একটা বলই ধরে নাও, তুমি এই উচ্চতা থেকে ফেলছো, ও যখন নিচে টাচ করবে তো তখনকার ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। জি এর মান 10 ধরতে বলেছে, তাহলে কত উচ্চতা থেকে ফেলেছিল। এটা তো ডাইরেক্ট রিলেশন আছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। কিন্তু ধরো মনে নেই, তাহলে করবে কি, তো তুমি এনার্জিটা সমান করে দিবে। যখন হাইয়েস্ট পয়েন্টে ছিল তো তখন তো mgh পটেনশিয়াল এনার্জি যা থাকে, আর এখানে যা আছে সব হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে mgh ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো এম কেটে গেলো, তাহলে এখান থেকেও পেয়ে যাচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্যার 2gh। এটা স্যার হ্যাঁ বলো। ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2gh সূত্রটা হবে না স্যার? না না, তুমি ওটা কেন করছো? ওটা করলেও হবে, মানে তুমি এটা বলছো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ ভি স্কোয়ার, স্কোয়ার হ্যাঁ প্লাস 2as, এটা তো। জিএইচ হ্যাঁ, এর জায়গায় জি এটা হবে এটা স্যার। জি করে দাও, ঠিকই আছে। আমরা ওটাই তো অ্যাপ্লাই করেছি, ইউটা ইনিশিয়ালি রেস্টে ছিল না। হ্যাঁ সেটাই তো বলছিলাম হ্যাঁ, স্যার, আপনি ইউটা স্যার জিরো, কাইনেটিক এনার্জি দিয়ে মানে আমি বোঝাচ্ছেন। কাইনেটিক ইউটা এখান থেকেও হবে, এখান থেকে এটাও তো হবে, এটাও তো হবে, এটাই সেম জিনিস। এখান থেকে করলেও হবে, হ্যাঁ তুমি এখান স্যার। থেকে করলেও হবে, একই ব্যাপার। ঠিক আছে, এখান থেকে মানে করলেও হবে, হ্যাঁ। স্যার প্রথমে হ্যাঁ ইউ সমান তো জিরো হয়ে যাবে নাকি স্যার? হ্যাঁ, ইউটা জিরো হয়ে যাবে। আচ্ছা, এতেও কিছু এইরকম হলে তোমরা এত কিছু এটা ইউজ করে দাও, না হলে তুমি ডাইরেক্ট এটা ইউজ করো না, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। ঠিক আছে, না পরীক্ষার সময় অনেক সময় মনে পড়ছে না, তো আমি বললাম যে বের করবে, ডিরাইভ করবে কীভাবে সঙ্গে সঙ্গে, ওই জিনিসটা বলছি। চাপে হয়তো মনে পড়ছে না যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ওটাই মনে আসছে না। এনিওয়ে, হ্যাঁ স্যার ওটাই হচ্ছে কেস, যে কোন সূত্রটা দিয়ে করবো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো তখন আমি একটা মানে কনসেপ্ট বললাম যে তাহলে ইনস্ট্যান্টলি 30-40 সেকেন্ডে কীভাবে ডিরাইভ করে নেওয়া যায়, ওটা কনসেপ্টগুলো অনেক সময় কাজে দেয়, এই জন্য। এনিওয়ে, তো স্যার বলুন কনসেপ্টটা বলুন স্যার, বলুন আমি স্যার কনসেপ্টটা বলতে ওটাই পেরেছি বলছি কিছু। যে এখানে যখন হাইয়েস্ট পয়েন্টে ছিল তো রেস্টে ছিল না, তো পটেনশিয়াল এনার্জি আছে যা আছে। কিন্তু যখন ভূমির কাছে চলে আসছে তো তখন সব কাইনেটিক এনার্জি আছে, তো এই শক্তির সংরক্ষণ সূত্রটা অ্যাপ্লাই করে দাও, মানে mgh এখানে, আর এখানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে কেটে গেল, এম, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh হলো, এই জিনিসটা বলছিলাম। তো যাই হোক, আমাদের এখানে এইচটা বের করতে হবে, তাহলে এইচ মানে হচ্ছে ভি স্কোয়ার বাই 2g। ভি হচ্ছে 10, 10-এর স্কোয়ার মানে 100, আর 2gটা 10 ধরতে বলেছে, তাহলে কাটো, তাহলে 5 হচ্ছে, 5 মিটার, মানে 5 মিটার উচ্চতা থেকে ছাড়া হয়েছে। ঠিক আছে, এগুলো যত প্র্যাকটিস করবে হ্যাঁ তত স্যার ঠিক সময় আছে। কম, মানে এটাতে তুমি মুখে মুখে অ্যান্সার বলে দিতে পারবে যদি প্র্যাকটিস বেশি থাকে। কিন্তু আমরা এখানে একটু সময় নিয়ে করছি, কি আছে। হ্যাঁ স্যার সময় নিয়েই হোক স্যার, আমাদের হ্যাঁ, তাড়াতাড়ি করে কিছু লাভ নাই। তো ওটাই। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখো, এখানে পজিশন ভেক্টরটা বলে দিয়েছে, মানে আরটা, আর তোমাকে বের করতে হবে আহ, এটা গ্রেডিয়েন্ট অফ আর হবে, হ্যাঁ, ইকুয়াল টু হবে না, মানে এইটা বের করতে বলেছে, গ্রেডিয়েন্ট অফ আর, আর টু দি পাওয়ার এন। তো এটা কিভাবে বের করব, এটা দেখো, তুমি যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে করো অনেক সময় লাগবে, ঠিক আছে, বড় হয়ে যাবে। তো এই জন্য এটা করবে তোমরা ইসে পোলার কোঅর্ডিনেটে গ্রেডিয়েন্টের যে আর কম্পোনেন্টের যে ভ্যালুটা হয় ওটা মনে রাখবে, যে ওটা হয় আর ক্যাপ ডিডিআর, এই যে আর ক্যাপ ডিডিআর গ্রেডিয়েন্টের, কারণ এটা শুধু আর এর উপরেই আছে, তো বাকি থিটা ও ফাইগুলো আমাদের ধরতে স্যার হবে এক না। মিনিট, বলছি স্যার আপনি আগের বারে একটা বলেছিলেন যে ডেল ডেল এক্স আই ক্যাপ এইসব করে পার্সিয়াল ডেরিভেটিভ করে। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা যে বলেছিলাম, আই ক্যাপ ডেল ডেল এক্স, জে ক্যাপ ডেল ডেল ওয়াই, কে ক্যাপ ডেল ডেল জেড, এটাও হয়। এটা হচ্ছে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটে, মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, যখন আমরা এক্স ওয়াই জেড এইভাবে, ঠিক আছে। কিন্তু আমরা ধরো কোঅর্ডিনেট সিস্টেম তো পড়েছো না, বিভিন্ন ধরনের হয় কার্টেসিয়ান পোলার, যেমন ধরো হ্যাঁ স্যার এটা আর এক্স থিটা ওয়াই, ফাই ধরে হয়। আর থিটা ফাই ধরে হয় না, এখানে এটা থিটা, তারপরে এখানে ফাই, সিলিন্ড্রিক্যাল হয়, স্ফেরিক্যাল হয়। তো
এইভাবে যদি করো না, তো এটা অনেক বড় ডেরিভেশন হয়ে এক পাতা হয়ে যায়, বুঝতে পেরেছো? এইভাবে করলেও হবে, কিন্তু এক পাতা হয়ে যাবে, আমি এটা বলছি। তো এই জন্য এইভাবে করো না, আমি যেটা বলছি সেটা একটু বুঝো, ঠিক আছে? হ্যাঁ স্যার, একটু ধীরে ধীরে বলুন। হ্যাঁ, এবার তাহলে মানে যদি পোলার কোঅর্ডিনেটর নাও তাহলে আর ক্যাপ ডিডিআর হয়। তো আমাকে বের করতে হবে কি বলতো, যে গ্রেড অফ আর টু দি পাওয়ার এন, এর মানে কি, আর ক্যাপ ডিডিআর অফ আর টু দি পাওয়ার এন, এই ডেরিভেটিভটা করতে হবে বেসিক্যালি। তো এই ডেরিভেটিভটা যদি করি তাহলে কত হবে, আর টু দি পাওয়ার এন, আর এর রেসপেক্টিভ ডেরিভেটিভ, তাহলে কি হবে, এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে, ঠিক আছে? এই আর ক্যাপটা কি, আর ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর। কি এটা? ইউনিট ভেক্টর। ওকে, এবার দেখো ইউনিট ভেক্টর মানে আমরা কিভাবে জানি, ইউনিট ভেক্টর মানে কোনো একটা ভেক্টরের ইউনিট ভেক্টর মানে ওই ভেক্টরটা বাই ওর মডটা, তাই না? কোনো একটা ভেক্টরের ইউনিট ভেক্টর কিভাবে বের করি, ওই ভেক্টরটাকে তার মডিউলাস দিয়ে ভাগ করে দিই। তো আমি আর ক্যাপের জায়গায় লিখতে পারবো আর ভেক্টর ডিভাইডেড বাই আর, আর এখানে এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, তাহলে আর ভেক্টর এন, আর আরটা উপরে গেলে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এখানে আরটা আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এটা মাইনাস টু হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এন আর ভেক্টর আর টু দি পাওয়ার এন মাইনাস টু। তাহলে অপশান কোনটা আছে ওরকম, আর ভেক্টর আছে, এন মাইনাস টু আছে, এন আছে, এখানে দেখো এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু আর ভেক্টর, এটাই হবে। আর বাকিগুলোতে নেই, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, এটা তো নেই, এন মাইনাস টু আছে, বাট এটা এন স্কোয়ার আছে, কিন্তু এটা এনই হবে। তাহলে এটা অপশান এইভাবে করে করলে দেখো একটা লাইনে হয়ে যাচ্ছে আর কি। বোঝা গেছে? দেখো এখানে তোমার ইউনিট ভেক্টরে অ্যান্সারগুলো দেওয়া নেই বলে আমি এই ইউনিট ভেক্টরটাকে রিপ্লেস করে দিলাম ওই ভেক্টরটা দিয়ে। যদি এখানে ইউনিট ভেক্টরে অ্যান্সার দেওয়া থাকতো, কিভাবে বুঝলে, ইউনিট ইউনিট ভেক্টরে ক্যাপ দিতে হয়, ক্যাপ এইভাবে ক্যাপ, আর ভেক্টরে এইভাবে অ্যারো সাইন দিতে হয়, এটা ডিফারেন্স আছে। তাহলে বোঝা গেছে আশা করি। তো এরকম যদি থাকে আর টু দি পাওয়ার এন থাক বা এমনি আর টু দি পাওয়ার টেন থাক, যাই থাকুক না কেন, এই পোলার কোঅর্ডিনেটটা ইউজ করবে। স্যার টু কেমন করে এলো? তুমি বলছো পাওয়ারটা টু, এখানে কি অবস্থা, আমি এখানে লিখছি দেখো, আর ভেক্টর আছে, হুম আর এন আছে, তারপরে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, নিচে আর আছে না, হুম এই যে নিচে আরটা, তো উপরে গেলে আর এর পাওয়ার ওয়ান, তো উপরে গেলে আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে না। আর ভেক্টরটা আমি কেটে দিই। না না না, আর ভেক্টরটাকে কাটতে পারবে না তো, এটা ভেক্টর আছে শুধু সরি স্যার। হ্যাঁ এই আর 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 এই জিনিসটা, তাহলে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, আর এই মাইনাস ওয়ানটা তাহলে মাইনাস টু হয়ে যাবে। এটা তো ভেক্টর, আর এটা এর মডিউলাসটা, মানটা, ঠিক আছে? এইভাবে করো। তারপর এটা দেখো, 60 কিলোগ্রাম ভরের এক ব্যক্তি রাস্তার সমান্তরালে এত মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে, এটা আমি করে দিয়েছিলাম মনে হয়, এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা 100 কিলোগ্রাম ভরের একটি গাড়িতে লাফিয়ে ওঠে। তাহলে রাস্তার সঙ্গে গাড়ির চাকার ঘর্ষণ নগণ্য, ঘর্ষণটা বাদ দিতে বলেছে। তাহলে গাড়ির কি বেগে চলতে শুরু করবে, এটা আমি করে দিয়েছিলাম না ক্লাসে। এখানে ভরবেগের সংরক্ষণ সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, আমি বলছি দেখো। এটা ধরো গাড়িটা, গাড়িটা রেস্টে আছে, আর এটা হচ্ছে লোকটা, এ দৌড়াই যাচ্ছে এইদিকে কত মিটার পার সেকেন্ড বেগে, এটা ভি1 বলছি, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াই যাচ্ছে, গাড়িটা রেস্টে আছে। তাহলে আচ্ছা ইউ বলছি এগুলো, হ্যাঁ ইউ দিয়ে বলছি, কারণ পরেও তো নিতে হবে। তাহলে এটা ইউ1 বলছি,
u1টা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এবার গাড়িটা রেস্টে ছিল, তাহলে u1টা গাড়িটার ক্ষেত্রে কত, 0। এবার নেক্সট কেস হয়েছে কি যে এই লোকটা এই গাড়িটার উপরে এসে চড়ে গেছে, জাম্প করে চড়ে গেছে। সেকেন্ড সিচুয়েশনটা এরকম হয়েছে, দেখতে লোকটা আসাতে গাড়ির কালার চেঞ্জ হয়ে গেল কি। তো এখন এখানে লোকটা এসে জাম্প করে চলে গেছে। তো এবার এখানে চাকাতে কোনো ফ্রিকশন নেই বলছে, তো ফ্রিকশন নেই, তো লোকটা যে দৌড়ে গিয়ে চললো না, তো এই পুরো সিস্টেমটাই কি হলো, একটা ভেলোসিটি নিয়ে চললো। তাহলে এখানে লোকটাও ওর উপরেই আছে, গাড়িটার উপরে, তাহলে লোকের যা ভেলোসিটি হবে আর গাড়িটার যা ভেলোসিটি হবে দুটোরই সেমই হবে, কারণ লোকটা গাড়িটার উপরেই চড়ে আছে। তাহলে দুজনেরই ভেলোসিটি কমন একটা ভেলোসিটি নিয়ে, ভি ভেলোসিটি নিয়ে চললো। তো এখানে বলছে যে গাড়িটি কি বেগে চলতে শুরু করবে, তাহলে ভিটার মানটাই বের করতে বলেছে। আগে এই অবধি সিচুয়েশনটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও। ইয়েস। স্যার ও 5 মিটার পার সেকেন্ড বেগে যে দৌড়িয়ে গেল স্যার, হুম। তো ওর উঠে ওখানে কি ওই 5 মিটার পার সেকেন্ড হয়ে যাবে বেগটা? না না না, ও কমে যাবে, তো আমি জানি না, তো এই জন্য ওটাই তো বের করতে হবে, ওটা ভি ধরে নিলাম ফাইনাল ও, ভেলোসিটিটা। এবার আমি এটা বলছি, এই সিচুয়েশনটা খালি বোঝা গেছে কিনা এটা বলো, যে যখন ও চড়ছে না, এখানে জাম্প করে চললো, তাহলে এই পুরো সিস্টেমটা একসাথে মানে একই বেগ নিয়ে যাবে, কারণ লোকটা গাড়িটার উপরে চড়ে গেছে, তো গাড়িটা যদি মুভও করে তাহলে একই গাড়িটার বেগটা আর লোকটার বেগটা সেম হবে, এটা আমি বলতে চাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। বলতেছি এবার কাউকে, হ্যাঁ, তো এবার যখন চড়েনি লোকটা, তখন টোটাল মোমেন্টামটা কত ওটা বের করি। তার লোকটার মাস আর লোকটার গতিবেগ, ওর মোমেন্টাম হলো, তারপরে গাড়িটার মাস m2 বলছি, আর গাড়িটার গতিবেগ প্রথমে ইনিশিয়ালি এটা হলো, আর আফটার মানে যখন লোকটা চড়ে গেল, তো তখন টোটাল মাসটা কত হবে, লোকটার মাস প্লাস গাড়িটার মাস, আর বেগ হচ্ছে দুটোরই সেম, তাহলে এটা ভি হবে। কিন্তু ইনিশিয়ালি ইউ ওয়ানটা জিরো, মানে এই পুরো জিনিসটাই জিরো, মানে m1 u1টা আছে খালি, ঠিক আছে। তো এখানে আমি লিখছি m1টা কত, 60 কিলোগ্রাম, আর m2টা কত, 100 কিলোগ্রাম, তাহলে 100 + 60 মানে 160 হলো ভি। আর এইদিকে এইটা তো জিরো, তাহলে m1টা খালি আছে, m1টা হচ্ছে 60, আর u1টা হচ্ছে 5, মানে 60 × 5, তাহলে এই জিনিসটা, তাহলে ভিটা কত হচ্ছে, 0 0 কেটে দাও, তাহলে 6 5 যা 30/16 হলো, আরও কাটবে, যদি 2 দিয়ে কাটো তাহলে 15, আর নিচে হচ্ছে 8, তাহলে 15/8 মিটার পার সেকেন্ড এই বেগে তোমার কি হবে, গাড়িটা চলতে শুরু করবে। যদি বলে লোকটা কত বেগে এখন চলবে, তাহলে লোকটাও গাড়িটার বেগ নিয়ে, কারণ লোকটা তো গাড়িটার উপরেই আছে এখন, তাহলে লোকটার আর গাড়িটার দুটোরই 15/8 মিটার পার সেকেন্ড অ্যান্সার হবে। দেখো এতে কোনো ডাউট আছে কি, 15/8 হবে, কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করা হয়েছে। স্যার এখানে ওই প্রাথমিক বেগ যে ইউ 1 ধরলেন, হ্যাঁ, সেটা তো ওই এর জন্য M2 ভরে এর জন্য ওটা ইউ 1 হবে। ইউ 1 আছে না স্যার এটা? আর এই দুটোরই আমি বলছি, প্রাথমিক বেগ u1 দুটোরই ধরেছি। হ্যাঁ তাই ওর ওটা। ভ্যালু, এটা u1টা হয়ে গেল 5, আর u1টা এর 0 হলো, কারণ রেস্টে ছিল না m2টার। আচ্ছা ঠিক, হ্যাঁ ঠিক আছে, ইউ ধরেছি না, তাহলে u1 আর u1 এটা বলছি। আর ঠিক আছে, তুমি যদি বলো যে এটা u2 বলতে চাও, তাহলে ঠিক আছে u2 ধরে নাও, অসুবিধা নেই। ঠিক আছে, তুমি u2 ধরে নাও, অসুবিধা হচ্ছে তো, তাহলে m2 u2 করে দিলাম। হুম, বেসিক্যালি u2টা 0, তো তাহলে এটা 0 হয়ে যাবে আর কি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তারপর এটা দেখো, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান, মানে জিটা, ভূপৃষ্ঠে যা অভিকর্ষজ ত্বরণ তার থেকে 1/9 গুণ হবে, মানে কমে যাবে, 9 ভাগ কমে যাবে, আরটা পৃথিবীর ব্যাসার্ধ। তো দেখো এখানে, ধরো এটা আমাদের ভূপৃষ্ঠটা,
এবার আর ভূপৃষ্ঠের এটা হচ্ছে রেডিয়াসটা, ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়াসটা। বলছে এই ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় তোমার কি হবে, ধরো এই উচ্চতায় সাপোজ যে গ্র্যাভিটিটা হবে সেটা ভূপৃষ্ঠে যা গ্র্যাভিটি তার 1/9 হবে, এই কোশ্চেনটা বলেছে। তাহলে আমি ধরে নিলাম যে এইচ উচ্চতায় এটা হয়েছে, তাহলে এইচ এর মানটা বের করতে বলেছে অ্যাকচুয়ালি, এটা আর তাহলে ব্যাপারটা কি, তোমাকে যেটা বলেছে যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি বাই 9 করতে হবে। তো তো বেসিক্যালি জি মানে কি হয়, জি মানে কি হয়, জি মানে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার হয়, ভূপৃষ্ঠের কেন্দ্র থেকে দূরত্বটা। তো জি প্রাইমটা কত হবে, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর, মানে এখানে কত, আর প্লাস এইচ স্কোয়ার, আর এখানে 1/9 আছে, আর জি মানে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই, জি মানে ভূপৃষ্ঠে এখানে জিটা, তো ওটা তো আরই হবে, ঠিক আছে। তো এবার এই জিনিসটা আর এই জিনিসটা আমি কেটে দিলাম, তো যদি হলো আর বাই আর প্লাস এইচ, এই আরটাকে উপরে নিয়ে গেলাম, তাহলে আর বাই আর প্লাস এইচ হলো, এটার হোল স্কোয়ার হয়ে গেল, আর এখানে 1/9টাকে 1/3 হোল স্কোয়ার করতে পারবে, স্কোয়ার স্কোয়ার তুলে দাও, তাহলে কোনাকুনি গুণ করলে এটা হলো 3r, আর এইদিকে হলো আর প্লাস এইচ, এই আরটাকে এই পাশে নিয়ে আসো, মাইনাস আর হয়ে যাবে, মানে 2r ইজ ইকুয়াল টু এইচ হলো, ঠিক আছে। মানে 2r হাইটে কি হবে, জি প্রাইমটা জি এর 9/1 হবে, 2r ডিস্টেন্স হচ্ছে, তাহলে কোনটা হচ্ছে, এইটা হচ্ছে, বোঝা গেছে। হ্যাঁ, সমীকরণটা বললেন বলে ভালো বুঝতে পারতেছি। হ্যাঁ স্যার এই যে ইকুয়েশনটা স্যার, মানে সমীকরণটা ডেরিভেশন করলেন, এটার জন্য ভালো বুঝতে পেরেছি স্যার। নাহলে ডাইরেক্ট একটা সূত্র আছে, ওটা দিয়ে করে দিলে কত সূত্র স্যার মনে রাখবো, এই কদিনে আর পড়ছি স্যার, কি হবে। হ্যাঁ, মানে এটা করতে কতক্ষণ সময় লাগলো আমাদের, বেশিক্ষণ লাগেনি তো, 1 মিনিটে হয়ে যাবে এটা, বা একটু প্র্যাকটিস করলে 30-40 সেকেন্ডেও হয়ে যাবে। স্যার একটা স্যার সূত্র আছে, জি সমান জি ইন্টু 1 - 2h/r, এরকম সূত্রগুলো স্যার গোলমাল হয়ে যাচ্ছে, কখন এইচ কখন আর, না না, সমস্যা এরকম হচ্ছে স্যার। এরকম কোশ্চেন গুলোর ক্ষেত্রে এইভাবে করে দিবে, যে কন্ডিশনটা বলেছে ওটা ধরেই করে দাও। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। আমি আমি এদেরকে একটু কিছু ফলো করতাম, সেখানে শুধু স্যার ইকুয়েশনটা কোথা থেকে আসে, ফ্র্যাকশনের শুধু সেটি বলে দিচ্ছে, বলে দিয়ে দুম করে নিয়ে চলে আসছে। এটা করে কি হয় স্যার, কত ইকুয়েশন গুলোই আসলে আমাদের এগুলো কখন হয় স্যার, যখন আমাদের সব ইকুয়েশন মুখস্থ থাকে, শুধু এটার সঙ্গে এটা বলে দেয়, তখন হয়ে যায়। ঠিক ঠিক কিন্তু স্যার না, আমাদের আমি তো স্যার ওইটাই, আমি সমস্যা। আমি এই জন্য আমার একটু লেন্দি হয়ে যাচ্ছে, কারণ আমি অনেক সময় ডেরিভেশনটা করে দিই ছোটগুলো, তো এই জন্য লেন্দি হয়ে যায়, অসুবিধা কি, স্যার, কিন্তু আপনি এটা না স্যার, কাজে যদি দিবে। আমি 10টা কোশ্চেন, স্যার, যদি স্যার আমি 10টা কোশ্চেনে পড়ি, যদি স্যার সেগুলো থেকে যদি বুঝতে পারি তবেই তো লাভ, না স্যার, নাহলে সময়টা দিয়েও তো লাভ নাই। হ্যাঁ, সেটা তো ঠিকই বলছো। ঠিক আছে, আমরা নেক্সট করছি তাহলে। স্যার তো যথেষ্ট দিয়েছেন সময় আমাদেরকে, দেখা যাক এবার আমাদের জন্য আর কি হয়। তোমরা করো ভালো করে, ভালো করো। আচ্ছা, এরপরে কোশ্চেনটাতে দেখো কি হয়েছে, যে 2 মিটার লম্বা এত মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ যুক্ত একটি তারের 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে এত জুল কাজ করতে হয়, ঠিক আছে। তো বলছে তারটির ইয়ং গুণাঙ্ক কত। যে এই কোশ্চেনটা একটু মানে ভালো কোশ্চেন বলা যেতে হয়। দেখো এখানে বলছে কি, লেন্থ বলে দিয়েছে তারটার, মানে আমি ধরো এই তার বানাচ্ছি, এই যে তারটা আছে এর লেন্থ বলে দিয়েছে 2 মিটার, আর এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা, সেটা এরিয়া বলে দিচ্ছি এ, এটা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। দেখো আমি মিটারে, অ্যান্সার যেহেতু মিটারে আছে তো আমি মিটারে করে দিচ্ছি, ঠিক আছে। তো 1 মিলিমিটার স্কোয়ার মানে কত মিটার স্কোয়ার, 10⁻⁻6, কারণ 1 মিলিমিটার মানে 10⁻³ স্কোয়ার আছে, তো -6 হয়ে যাবে। স্যার বলছি, আপনি স্যার ওই ধারগুলোতে করবেন না স্যার, আমাদের দেখতে অসুবিধা হচ্ছে স্ক্রিনটায়,
আপনি স্যার লাল কালিতে ওই সাদা অংশটাতেই লিখুন, আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট পেজে ভালো করছি, হবে। তাহলে নেক্সট পেজে করছি, কিন্তু কোশ্চেনটা ওখানে নেই না। কোশ্চেনটা দেখে নাও, তাহলে কোশ্চেনটা দেখে নাও। দেখলে? বলছে এরকম একটা তার আছে, ওই তারটার লেন্থ যে আছে ওটা বলছে 2 মিটার, আর এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যেটা 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে 1 মিলিমিটার স্কোয়ার মানে মিটারে করলে 10⁻⁻6 মিটার স্কোয়ার, কারণ 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার, তাহলে স্কোয়ার করলে 10⁻6 হয়ে যাবে। এটা হলো। আর দৈর্ঘ্য কি বলছে, 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করেছো, ফোর্স অ্যাপ্লাই করে 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করেছো, মানে এটা থেকে ধরো একটু বাড়িয়ে দিয়েছো আরো 1 মিলিমিটার, তো এটা ডেল্টা এল হলো। তাহলে এখানে ডেল্টা এল যেটা, সেটা 1 মিলিমিটার, হ্যাঁ 1 মিলিমিটার, তাহলে 10⁻³ মিটার। আচ্ছা, এই তুমি যে ফোর্সটা বাড়িয়েছো, এই ফোর্সটা বলছি লেন্থটা বাড়িয়েছো, তো ফোর্স দিতে হয়েছে, তো ফোর্স দিতে হয়েছে মানে ওয়ার্ক ডান করতে হয়েছে, তো ফোর্স আর ডিসপ্লেসমেন্ট হলে ওয়ার্ক ডান করতে হয়, করে। তো ওয়ার্ক ডানটা এখানে বলে দিয়েছে 0.05 জুল, 0.05 জুল, এটা হচ্ছে ওয়ার্ক ডানটা। ওকে, তো এবার দেখো এখানে যে ফোর্সটা, ওয়ার্ক ডানে ফোর্সটা যেটা নিতে হয়, সেই ফোর্সটা নিতে হয়, এফ ফোর্স অ্যাপ্লাই করেছো সাপোজ, কিন্তু এখানে নিতে হয় তার অ্যাভারেজটা, মানে যখন তুমি ফোর্সটা হচ্ছে 0 ছিল, তো তখন তো ডিসপ্লেসমেন্ট হয়নি, মানে লেন্থ বাড়েনি। এবার যখন তুমি ফোর্স অ্যাপ্লাই করলে, তাহলে তখন ডেল্টা এল ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে টোটাল ফোর্স কত, তাহলে অ্যাভারেজ ফোর্সটা নিতে হয়। বোঝা গেছে? এখানে যে ওয়ার্ক ডানে যে আমরা ফোর্সটা নিই সেটা এফ অ্যাভারেজ নিই, তাহলে এফ অ্যাভারেজ ইন্টু ডেল্টা এল। তো এফ অ্যাভারেজটা কত, তুমি ফোর্স অ্যাপ্লাই করেছো স্যার এফ। ফোর্সটা, হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছে ফোর্সটা এভারেজ নাকি লেন্থটা এভারেজ বলছেন? লেন্থটা না, ফোর্সটার অ্যাভারেজ। লেন্থটা কি কেন অ্যাভারেজ নিবে, ফোর্সটার অ্যাভারেজ। ঠিক আছে, মানে তুমি তাহলে আগে ফোর্স আচ্ছা 0 ছিল, তা আর এখন হচ্ছে ফোর্স এফ হয়েছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে ফোর্স অ্যাভারেজটা হলো F/2। মানে এখানে আমি এটা বলছি যে F/2 হবে, হ্যাঁ, ডেল্টা এ। এটা ওয়ার্ক ডানে আমরা অ্যাভারেজ ফোর্সটা নিই, এটা একটু মনে রাখবে না হলে। এবার এটা ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে, 0.05 জুল। এই জুলটা এসআইতে দেওয়া আছে, আর আমরা সবগুলো এসআইতে করে দিয়েছি, মানে এককের কোনো ঝামেলা নেই। তাহলে এখান থেকে আমি যদি ফোর্সটার মানটা বের করতে চাই, তাহলে কত হবে, 2 ইন্টু 0.05 বাই ডেল্টা এ। তাহলে আমি সব পেয়ে গেছি। এবার দেখো কি এসে বলছে, ইয়ং গুণাঙ্ক বের করতে বলেছে, তো ইয়ং গুণাঙ্ক মানে কি বলো, ইয়ং গুণাঙ্ক মানে মনে আছে? তোমরা চেষ্টা করো তো, তারপর আমি বলছি। এ স্যার এফ বাই এ দিয়ে করছিলাম না স্যার, এফ বাই এ বাই, অনুদৈর্ঘ্য পীড়ন বা বিকৃতি স্যার। পীড়ন বাই বিকৃতি, অনুদৈর্ঘ্য না, হুম, তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, বাই তাহলে এ বাই ডেল এ বাই এল, হ্যাঁ ওটাই তো, এফ বাই এ হুম, ডেল এ বাই বাই এল। বিকৃতি ডেল্টা এল বাই এল। এখানে ডেল্টা এল আমি ধরেছি ওটা। তো এখানে দেখো এফটা কত, এবার মানগুলো বসিয়ে দিচ্ছি, হ্যাঁ সবগুলো তো জানা আছে। তাহলে এ ডেল্টা এল হলো, আর উপরে এলটা চলে যাবে। এফটা হচ্ছে 2 ইন্টু 0.05 বাই ডেল্টা এল, আর এখানে একটা ডেল্টা এল আছে, মানে ডেল্টা এল স্কোয়ার হয়ে গেল। আর ডেল্টা এল এর স্কোয়ার মানে, আমি মানটা বসিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দিচ্ছি। ডেল্টা এল মানে 10⁻³ তার স্কোয়ার হলে 10⁻6 হয়ে গেল। ডেল্টা এল এর কাজ শেষ, এফ এর কাজ শেষ। আর স্মল এলটা কত, স্মল এলটা 2 মিটার। আর এখানে এরিয়াটা কত, এরিয়াটা 1 মিলিমিটার, মানে ওটা 10⁻6 হয়ে গেল। আর কিছু ছাড়িনি তো?
ঠিক আছে, এবার দেখো আমি, হ্যাঁ বলো। টু টু যা, এখানে 2 5 যা কত হলো, 10 না? মানে 2 × 2 5 যা 10, মানে 0.1 হলো। আর এটা 10⁻⁻6 আর 10⁻⁻6, মানে 10⁻⁻12, উপরে গেলে +12 হয়ে যাবে। তাহলে 0.1টা তুলে দিলে 10⁻11 হয়ে যাবে। তো এটা হচ্ছে অ্যান্সার, 2 × 10⁻11 আছে। স্যার এই যে 2 দিয়ে ভাগ করতে হলো স্যার, এটা স্যার এটা মনে কেমন রাখবে, হয়ে দাঁড়া গেল আমি নি স্যার এটা? বলছি, হ্যাঁ আমি বলছি। কখনো শুনিনি স্যার। না, এটা আমরা করেছি তো, স্ট্রেচ স্ট্রেইং এর ক্ষেত্রেও করেছি। মানে যখন একটা তারকে স্ট্রেচ স্ট্রিং এ যখন তারকে লম্বা করা হয় টেনে, তো তখনও আমরা অ্যাভারেজ ফোর্সটাই নিই, এফ বারটা নিই। এটা আমরা যখন ডেরিভেশন করেছিলাম তখনও বলেছিলাম তো, F/2 ইউজ করেছি তখনও। বলেছিলেন। মানে তখন তো অতটা ধ্যান দেওয়া হয়নি, তখন তো ভয় পেতে। এটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার না? মানে ফোর্সটা নেওয়া হয়েছে না আচ্ছা, স্যার? এটার ইউনিটটা, ইয়ং গুণাঙ্কের ইউনিটটা কি হয় বলো তো? হ্যাঁ, নিউটন পার মিটার স্কোয়ার দেওয়া আছে, তাই এই ইউনিটটা একটু মেনশন রাখবে। অনেক সময় দেখা গেল যে তোমার ইটাই দিয়ে দিয়েছে, মানে ইউনিটটা কি ওটা দিয়েছে অপশানে, তো তখন ওই পীড়ন বাই বিকৃতি করলে বুঝতে পারবে। স্যার পেজটা বের করুন না, আমি 2 × 10⁻9 এসছে আমার, করে ভুল করলাম। দেখো ওইটা মনে হয় ডেল্টা এলটা নাওনি, ডেল্টা এল আর ডেল্টা এল স্কোয়ার হয়ে গেছে না, ওটা 10⁻³ বসিয়েছো মনে হয়, 10⁻6 হবে ওটা, দুটো মানে ডেল্টা এল স্কোয়ার হয়ে যাচ্ছে না। এফ এ একটা ডেল্টা এল আছে আর নিচে একটা ডেল্টা এল অলরেডি আছে। পাওয়ার গুলো যোগ করতে ভুল করছি, পাওয়ার। হ্যাঁ ঠিক আছে, ওগুলো করে নিবে, হ্যাঁ এটা একটু নিজে বসে ক্যালকুলেশনটা করে নেবে পরে। তারপরে দেখো, আচ্ছা এই কোশ্চেনটা না, এই কোশ্চেনটা আমরা আগেও করেছি, তো এটার তো অ্যান্সার মিলছেই না, তাই না? তো এইবার এই কোশ্চেনটাতে আমি একটা জিনিস বলি যে কিভাবে করবে ওটা খালি বলে দিচ্ছি, কোশ্চেনটা একবার পড়ে নাও তো। এখানে একটা বড় ডেরিভেশন আছে, কিন্তু ওটা মনে কিভাবে রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। 2 মিলিমিটার, ঠিক আছে। দেখো এখানে বলছে একটা গ্লিসারিন আছে, এখানে রেড কালারটা ঠিক হবে না, একটা কন্টেইনারে ধরো গ্লিসারিন আছে, একটা ধাতব গোলক এখানে তুমি কি করেছো, ছেড়ে দিয়েছো। তাহলে এই ছেড়ে দিলে কি হবে, নিচের দিকে যাবে। বলছে সান্দ্রতাঙ্কের মান কত, তো এর ব্যাসার্ধ বলে দিয়েছে, ঠিক আছে, ব্যাসার্ধ ধরে নাও আর, এর মাস বলে দিয়েছে এম, এর ঘনত্ব বলে দিয়েছে রো, রো অফ দিস সলিড এস বলে দিচ্ছি, আর এই লিকুইডটা যেটা বা যে অন্য পদার্থটা আছে সেটা রো এল বলে দিলাম। তো এরকম যদি কেস হয় তাহলে যে কেসটা আমাদের অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে, যখন যখন বলটা নিচের দিকে যাচ্ছে না, তো তখন এই বলটার উপরে একটা বল ক্রিয়া করে, রেজিস্ট্যান্স ফোর্স। ওই রেজিস্ট্যান্স ফোর্সটার মান কত হয়, 6 পাই ইটা আর ভি, ভি ভেলোসিটি নিয়ে যদি নামে। আচ্ছা এই বলো তো এই সূত্রটার নাম কি ছিল? স্টোকসের ল। নিউটনের স্টোকস, সূত্র নাকি স্যার না ছিল না, স্টোকসের ল? স্টোকস, হ্যাঁ স্টোকস, স্যার। অ্যাকর্ডিং টু স্টোকস। তো এটা হচ্ছে তোমার এর উপরে বল ক্রিয়া করে। এবার এটা তো অ্যাকর্ডিং টু স্টোক হলো, কিন্তু আমরা তো আরো জানি না যে এর উপরে একটা প্লাবক বল ক্রিয়া করে। তো
তো আর একটা আরো বল ক্রিয়া করে যেটা গ্র্যাভিটির জন্য, ওজনটা, মানে ব্যাপারটা হচ্ছে তাহলে এম জিটা হচ্ছে নিচের দিকে ক্রিয়া করছে, প্লাবক বল যেটা সেটা উপরের দিকে ক্রিয়া করছে, এফ বিটা। তো এদের রেজাল্টেন্ট যে ফোর্সটা সেটা এটার সাথে সমান হবে। ওকে, এবার পয়েন্ট হচ্ছে এখানে ইটাটা বের করতে বলেছে, তো এম জিটা কত হবে? দেখো এমটা, এর রোটা ধরো বলে দিয়েছি, এমটা বলে দেয়নি সাপোজ, তাহলে এমটাকে রো এর আকারে লিখতে হবে। তাহলে রো ইজ ইকুয়াল টু কি হয়, এম ভি হয় না, তাহলে এম মানে রো বাই ভি হয়, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম ইজ ইকুয়াল টু রো ভি হবে, এম ইজ ইকুয়াল টু রো ভি হবে। তাহলে এম মানে রো ভি বসাবো, ভি মানে 4/3 পাই ওর ব্যাসার্ধের কিউব ইন্টু জি মাইনাস, দেখো বয়েন্ট ফোর্স যেটা হয় না, বয়েন্ট ফোর্স হয় যে এই বলটা যে পরিমাণ লিকুইডকে সরাবে ওই পরিমাণ লিকুইডের ওজন সমান হয়, তাহলে ওই পরিমাণ লিকুইডের ওজনটা করতে হবে, তাহলে ওর ওজনটা কি হবে, রো তার আয়তন মানে 4/3 পাই আর কি, কিন্তু এখানে রো ডেন্সিটিটা কার নিব, লিকুইডটার নিব, মানে এটা রো এল লিখবো আর এখানে ডেন্সিটিটা নিব রো এস এর, সলিডটার, তাহলে এটা হলো আর একটা জি হবে, মানে এখানে সব কিছুই সেম আছে, খালি রোটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো 6 পাই ইটা আর ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব জি রো এস মাইনাস রো এল। ওকে, তারপরে পাই পাই কেটে দাও, এখান থেকে তোমাকে ইটাটা বের করতে বলেছে, তাহলে ইটাটা তোমার হয়ে যাবে কত, 2 দিয়ে কাটো, তাহলে 2 আর স্কোয়ার জি, এখানে আর একটা আর কেটে যাবে, তাহলে 2 আর স্কোয়ার জি বাই 3 3 যা 9 ভি আর রো এস মাইনাস রো এল। এটা হচ্ছে ইটার ফর্মুলাটা হলো। এবার শোনো আমি বলছি, তুমি এখানে সব ভ্যালুগুলো দেখো, এটা মিলিমিটার আছে, বাকি সবগুলো তোমার সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার কিউব পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব, মানে সবগুলো সিজিএস এ দেওয়া আছে, মানে তুমি এটাকেও সিজিএস এ কনভার্ট করে দাও, করে দিলে, করে দেওয়ার পরে তুমি এখানে ভ্যালুটা বসাও, কোথায় গেল, সবগুলো ভ্যালুটা বসাও, বসিয়ে একটা অ্যান্সার আসবে, মানে সিজিএস এ অ্যান্সারটা আসবে তার। এবার সিজিএস এ যদি অ্যান্সারটা আসে তো ওর ইউনিটটা যেটা হবে সেটা হবে পয়েস, সিজিএস এ যেটা অ্যান্সার আছে সেটা হয় পয়েস, ঠিক আছে। তো পয়েসটা কি, পয়েসটা হচ্ছে সান্দ্রতাঙ্কের ভিসকসিটির সিজিএস পদ্ধতিতে একক। তো একটা জিনিস কোশ্চেন এটাও আসতে পারে যে আচ্ছা সিজিএস এ তো ওটা, তাহলে এসআইতে কত, এসআইতে কি হয়, এসআইতে সান্দ্রতাঙ্কের যে একক হয় সেটা হচ্ছে পাস্কাল সেকেন্ড, বা পাস্কাল মানে কি নিউটন, এটা চাপের একক না পাস্কাল, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার সেকেন্ড, বা নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। আচ্ছা তাহলে এসআই পদ্ধতিতে এই যে জিনিসটা পাস্কাল সেকেন্ড আর পয়েসের মধ্যে কোনো রিলেশন আছে কি, ইয়েস, 1 পাস্কাল সেকেন্ড মানে 10 পয়েস হয়, মানে এগুলো এক্সট্রা পয়েন্টগুলো আমি বলছি যদি কাজে দিয়ে দেয়। ওকে, আর বাকি কোশ্চেনটা আমি করছি না, কারণ কোশ্চেনটা করলে অ্যান্সার মিলছেই না, এটা আমরা ক্লাসে করেছিলাম, অ্যান্সার আসে না, কোনো ডাটা ভুল আছে, কিন্তু এখানে যে ফর্মুলাটা ইউজ হবে আর এক্সট্রা রিলেটেড যে মানে পয়েন্টগুলো ওটা আমি বলে দিলাম, ঠিক আছে। স্যার আমি 1 মিনিট আসছি স্যার। ঠিক আছে, এখানে বলছে যে একটি লিফটের মেঝেতে একটি পাত্রে জল রাখা আছে আর ওই জলে কৈশিক নলের এক প্রান্ত খাড়াভাবে ডোবানো আছে, এবার লিফটটি অবাধে নিচে পড়ছে, তাহলে কি হবে, তাহলে কৈশিক নলের একটু ফাংশনটা আমি বলে দিই তাহলে বুঝতে পারবে অ্যান্সারটা। ধরো এটা তোমার কন্টেইনারটা, এখানে জল রাখা আছে, এবার জল রাখা যদি থাকে তো এখানে তুমি একটা কৈশিক নল রাখলে, ডুবালে, এভাবে যদি একটা কৈশিক নল ডুবা তাহলে কি হয়, এই জলটার লেভেলটা একটু উপরে উঠে যায়,
কিন্তু এটা এটুকুই কেন উঠলো, বেশি আরো কেন উঠে গেল না? তো তার কারণ হচ্ছে এ আরো বেশি উঠতো, কিন্তু কি গ্র্যাভিটিটাও তো একটা কাজ করছে না, গ্র্যাভিটিটাও একটা কাজ করছে। এবার কি হয়েছে যে যখন তোমার লিফটটা অবাধে পতন হচ্ছে নিচের দিকে, তাহলে এখানে গ্র্যাভিটিটা কত, গ্র্যাভিটিটা জিরো হয়ে যায় না, ভারহীন অবস্থা হয়ে যায়। এর মানে যখন লিফটটা অবাধে নিচে দিকে যাচ্ছে তো গ্র্যাভিটি নেই, গ্র্যাভিটি জিরো। তো গ্র্যাভিটি যদি জিরো থাকে তাহলে এখানে তো গ্র্যাভিটি যেটা আগে ব্যালেন্স করছিল এর হাইটটাকে, তো এখন তো গ্র্যাভিটিটাই নেই। তাহলে কি হবে, জলটা আরো উপরের দিকে উঠে পুরো নলটা ফিল করে দিবে। মানে ও যেটা বলছে ওটাই অ্যান্সার হবে। এটা জুরিন্স ল দিয়েও বলা যায়। স্যার বি হ্যাঁ, বিটা হবে অ্যান্সার। স্যার জুরিন ল দিয়ে আমি করেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলছি স্যার এখানে যে নলের ব্যাপারটা বলছেন, যতটা নল থাকবে ততটা ফিল আপ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভরে যাবে একদম। মানে স্যার ওই সেই ইকুয়েশনটা থেকে আসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইচ ওয়ান টু টি কস থিটা কি স্যার, রোজি আর নাকি একটা ছিল তুমি এরকম? না শোনো, আমি বলছি মানে জুরিন্স ল যেটা ছিল না ওটা, এখানে শোনো। হ্যাঁ বলো। জুরিন জুরিন লনটা বলছি আসছি স্যার হ্যাঁ ঠিক আছে, একটু। আমিও যাব, আমি 10 মিনিটের গ্যাপ দিব একটু পরে। হ্যাঁ ওটা বলছি স্যার, তাহলে তো এইচ ইজ ইকুয়াল টু দেখো টু হ্যাঁ টি ম্যানেজটা হয়ে যাক। 2t cos থিটা বাই রো আর জি হয়, ঠিক আছে। এবার তুমি এখানে বলো, অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি তোমার জিটা যদি কখনো জিরো হয়ে যায় তাহলে কি হবে, এইচটা তো অনেক বেশি হয়ে যায় না, ইনফাইনাইট হয়ে যাচ্ছে না। তো এই জন্য এখানে কি হবে, কৈশিক নলটা পুরো ভরে যাবে, বেরিয়েও যেতে পারে জলটা, ঠিক আছে। তো ওই জিনিসটা এখান থেকে বলতে পারছো। আর আর এখান হ্যাঁ থেকে স্যার। আরেকটা জিনিস আমরা পড়েছিলাম যে যখন যদি টেম্পারেচার আমরা ফিক্সড রাখি, মানে কনস্ট্যান্ট রাখি, তো তার টেনশনটা আর এইগুলো ফিক্স থাকে, তো তখন আমরা রো আর জিটাও ফিক্স থাকে। তো সেই ক্ষেত্রে আমরা পড়েছিলাম এইচ আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এখান থেকেও তুমি এটা ভাবতে পারো যে এটা উঠে যাবে জলটা। স্যার আচ্ছা, জুরিন ল কোনটা তাহলে, এইচ আর কনস্ট্যান্ট এটা? আসলে এটাই জুরিন ল, কিন্তু টেম্পারেচার ফিক্স থাকলে তখন এইচ আর ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাও জুরিন ল, ঠিক আছে। মানে এইটা আর এইটা একই জিনিস, এটা কনস্ট্যান্ট বলে দিচ্ছি, এখানে এইগুলো আছে, খালি ভ্যালুগুলো আছে, ঠিক আছে। যেমন আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি বলছি যে ভি প্রপোর্শনাল টু 1/p, বয়েলসের সূত্র পড়ছি না, কিন্তু পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট যে বলছি এটাও তো বয়েলসের সূত্রই বলছো, ওরকম ব্যাপারটা। বা P1 V1 ইজ ইকুয়াল টু, মানে ইকুইভ্যালেন্ট ব্যাপারগুলো আর কি সব, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, স্যার ঠিক এই আছে। এই স্লাইডটা করে নি, হ্যাঁ এই স্লাইডটা করে নি, তারপরে 10 মিনিট ব্রেক দিচ্ছি। হ্যাঁ বলো। আচ্ছা, এটা তাড়াতাড়ি করে নি একটু। বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যেটা আছে এইখানে কাজটা ঘটে। আচ্ছা আমি বলবো, হ্যাঁ কি বলছো বলো। বললাম স্যার এই কৌশিক ক্রিয়াটা কি বায়ুমণ্ডলের চাপের উপর নির্ভর করে? বায়ুমণ্ডলের প্রেসারের উপরে? না না, ওটা হ্যাঁ টু বায়ুমণ্ডলের টু চাপের উপরে, টি মানে কস বায়ুমণ্ডল। টু টি কস থিটা বাই রো, কি বললাম, আর জি না, এখানে প্রেসার কোথায় আছে, এইগুলোর উপর নির্ভর করে এইচটা, ঠিক আছে। ওকে। আচ্ছা এখানে দেখো যে ওকে ওকে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 মোল আদর্শ গ্যাসের সমষ্ণ প্রক্রিয়া প্রসারিত আয়তন দ্বিগুণ করলে তার এটা। দেখো সমষ্ণ প্রক্রিয়া কি হয়, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা যদি জানি পিডিভি জানি না, তো সমষ্ণ প্রক্রিয়া আমরা পিভি ইজ ইকুয়াল টু আর টি জানি, তো পি এর জায়গায় আমরা আর টি বাই ভি বসাতে পারি, আর টি, আর সমস্ত মানে টিটা কনস্ট্যান্ট, তাহলে ডিভি বাই ভি হবে ইন্টিগ্রেশনটা, মানে আর টি লন V2/V1 হবে, ঠিক আছে। তো আর আছে টি, মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373 কেলভিন,
আর লন V2 ডবল করা হয়েছে, আয়তনের দ্বিগুণ, V2 মানে 2 টাইমস V1 মানে 2 হবে, ঠিক আছে, 373 আর লন 2, মানে এটা হচ্ছে অপশন। বোঝা গেছে? মানে ডেরিভেশনটাও আমি করে দিলাম, করে দিয়ে অ্যান্সারটাও বলে দিলাম। হ্যাঁ স্যার, এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে? স্যার ধনাত্মক হবে। না, ভুল। 4 ডিগ্রি বলেছে, এই জন্য তো বলেছে, ধনাত্মক হলে কি হতো, দিত? হ্যাঁ স্যার, হ্যাঁ ফাঁসি দিয়েছে স্যার। হ্যাঁ, ও সবাই তো ভাববে ওটাই মনে হয়, কিন্তু এটা আমি একটু এক্সপ্লেনেশন করে দিই, হ্যাঁ, 2 মিনিটে। দেখো, আমরা যদি জলের একটা অ্যানোমালি বিহেভিয়ার দেখা দেয় না, বাংলাতে কি বলে, রো আর এইদিকে, ব্যতিক্রান্ত প্রসারণ। হ্যাঁ, তো ওটাই আর কি। তো রো আর যদি টেম্পারেচারের আমি করি, প্লট করি, গ্রাফটা ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, তো 4 ডিগ্রিতে ম্যাক্সিমাম ডেন্সিটিটা হয়, এটা ধরো 4 ডিগ্রি, এখানে ম্যাক্সিমাম ডেন্সিটি, তার আগেও ডেন্সিটি কম থাকে আর তারপরেও কমে, এটা ডেন্সিটি টার্মে। কিন্তু আমরা যদি ভলিউমের টার্মে দেখি, ধরো এইদিকে টি ইন ডিগ্রি সেন্টিগ্রেড আর এইদিকে ভলিউমটা, তাহলে ভলিউমটা 0-তে মানে 4 ডিগ্রিতে মিনিমাম হবে, এর মানে মিনিমাম হবে, আর তারপরে 4 ডিগ্রির পরে বাড়বে, মানে এটা ধরো 4 ডিগ্রি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড, বোঝা গেছে? তো এবার আমাদের কি বলেছে এখানে, আয়তন প্রসারণ গুণাঙ্ক না, তো আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে কি, মানে গামাটা। তো এটা মানে কি, যে ডেল্টা ভি বাই ভি ডেল্টা টি এ, মানে যদি আমি ডেরিভেটিভ ফর্মে লিখি তাহলে 1/v ডিভি ডিটি, এই জিনিসটা আয়তন প্রসারণ গুণাঙ্ক দিচ্ছে। তো ডিভি ডিটি মানে কি, এটা স্লোপটা না। এবার এখানে 4 ডিগ্রিতে স্লোপটা কত হচ্ছে, 0 না, তাহলে 4 ডিগ্রিতে স্লোপটা যেহেতু 0, তাহলে গামাটাও